গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এইসব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আদনান। আমার বয়স 25 বছর। আমি পড়ালেখা শেষ করে একটি কর্পোরেট অফিসে জব করছি। আমার বাড়ি শায়েস্তাগঞ্জ। আমি ঢাকায় থাকি। আমার ফ্যামিলিতে আমি, বাবা, মা আর ছোট বোন রিমকি। ওর বয়স 16। ও এই বছর এইচএসসি দিবে। বাবা বিজনেস করেন আর মা গৃহিণী। এইবার আসি আসল কথায়। আমার সামনে ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। সবার জন্য কেনাকাটা করলাম। বোনের জন্য 2টা 3 পিস ও একটা সুন্দর বোরকা কিনলাম। তো কেনাকাটা শেষ। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল, তাই ঈদের 3 দিন আগেই বাড়ি রওনা দিলাম। ও একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন হওয়ার পর আর বাড়ি যাওয়া হয়নি, তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি, বিশেষ করে আমার আদরের ছোট বোন রিমকির জন্য। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে অবশেষে বাড়ি পৌঁছালাম। কারণ শায়েস্তাগঞ্জ শহর থেকে অনেক ভিতরে, গ্রামে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আম্মুকে ডেকে তুললাম। তারপর খাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত, তাই আর রিমকিকে ডাকলাম না। সকাল 6টায় দেখি ছোট বোন রিমকি ডাকাডাকি শুরু করছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়েই ডাকছে। ও ডাকছে আর বলছে, ভাইয়া, আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখন, পরে নিস, এখন ঘুমাতে দে তো। কিন্তু ও নাছোড়বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কাঁথা ধরে টান দিয়ে কাঁথা নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার পরনের অবস্থা খারাপ। আমার তো লজ্জায় অবস্থা খারাপ। আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে। আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতেই পারছি না। ও এই 1 বছরে এত বড় হয়ে গেছে, একেবারে অচেনা লাগছে। তার রূপ এবং সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের বোনকে দেখছি, যেন অচেনা এক পরী আমার ঘরে এসেছে। শেষে ওর ডাকে আমার ধ্যান ভাঙল। রিমকি বলল, এই ভাইয়া, কি দেখছিস অমন করে? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারছি না। রিমকি বলল, ভাইয়া, তুই আমাকে পরে মন ভরে দেখিস। আগে আমার জন্য কি এনেছিস তা বের কর। আমি বললাম, ওহ, দিচ্ছি দাদা। এই বলে আলমারি থেকে ওর জামা আর বোরকাটা ওকে দিলাম। ও তো মহা খুশি। খুশিতে আমাকে এক অদ্ভুত ভাবে ধরল। ওর এই অদ্ভুত ভাবে ধরাতে
আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রুমে বসে মোবাইলে গেমস খেলছিলাম। এমন সময় রিমকি এসে বলল, ভাইজা ঈদে আমাকে নিয়ে চা বাগানে ঘুরতে যেতে হবে। আমি বললাম ওকে যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাইবোন মিলে অনেক খুনসুটি করলাম। ঈদের দিন আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। রিমকি বলল, অনেকদিন জাফলং যাওয়া হয়নি, চল আমরা জাফলং যাই। আমি বললাম, জাফলং তো অনেক দূর, আমরা একদিনে ফিরে আসতে পারবো না। রিমকি বলল, আমি জানি না, আমাকে নিয়ে যেতে হবে ভাইয়া। কিভাবে নিয়ে যাবে আমি জানি না, দরকার হলে ওখানে হোটেলে 1 রাত থাকব। সমস্যা কি? আমরা তো আপন ভাই বোনই, প্লিজ ভাইয়া তুমি না করো না। আমি বললাম, আচ্ছা আম্মুকে বল, যদি যেতে দেই তাহলে চল। আমার ছোট বোন রিমকি অনেক চালাক, সে কৌশলে আম্মুকে ম্যানেজ করে ফেলল। তারপরের দিন আমরা ভাইবোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে, যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না। আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে একটা রুম পেলাম, তাও সিঙ্গেল। কি আর করা, ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং, এজন্য সিঙ্গেল রুমটাই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হলাম ঘুরতে। রিমকি এমন পোশাক পরেছে যা দেখে সবাই শুধু ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমার খুব রাগও হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলে কে বলছে, দেখরে ওই মদনে একখান জিনিস পাইছে। আহ বন্ধু, ওই মদনের কপালটা কি ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে রিমকি আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর জুটি বেরো হলো। তারা আমাদের ডাক দিয়ে বলল, আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? রিমকি বলল, হ্যাঁ। আপনারা? উনারা বলল, হ্যাঁ। আমরাও বের হলাম। ছেলেটা বলল, চলুন না, আমরা একসাথে হাঁটি, এলাকাটা তো অপরিচিত, লোক বেশি হলে ভয়ও লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচয় হলাম। ছেলেটার নাম হলো সিয়াম, আর মেয়েটার নাম রাইসা। হঠাৎ করে রাইসা বলে উঠল, আপনাদের না দুজনের খুব মানিয়েছে। আমি তো ভেবাচেকা খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তখন রিমকি বলল, আপনাদেরও খুব মানিয়েছে। কত মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? তখন সিয়াম বলল, 3 মাস। তারপর সিয়াম বলল, আপনাদের কত দিন হলো বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব, তখনই ছোট বোন রিমকি বলে উঠল, এই তো কিছুদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার বোন এইসব কি বলছে? তখন সিয়াম বলল, তাহলে তো আপনারা একদম পারফেক্ট টাইমে হানিমুনে এসেছেন। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। তারপরে রাইসা বলা শুরু করল, আপনাদের কি প্রেমের বিয়ে, না অ্যারেঞ্জ ম্যারেজ? রিমকি বলল, প্রেমের বিয়ে। এদিকে আমার রাগেতে গাছ বলছে, রিমকি কেন সত্যি বলছে না? রিমকি কেনই বা ওদের সাথে এত নাটক করছে? হাঁটতে হাঁটতে রাত 9:30 বেজে গেল। তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম শোয়ার জন্য। তখন রাইসা বলে উঠল, গুড নাইট, হ্যাপি হানিমুন, মজা করে টাইমগুলো কাটান, এই টাইম আর ফেরত পাবেন না। রিমকিও কম যায় না, সেও বলে উঠল, আপনারাও মজা করুন, আমরা তো আজ রাতভর মজাতেই থাকব। আমি রুমে ঢুকেই রিমকিকে বলতে শুরু করলাম, রিমকি তুই এইসব কি শুরু করেছিস? আমরা ভাই বোন, তুই কি সব ভুলে গেছিস? রিমকি বলল, ভাইয়া কি করব বল। ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি।
ভাবলাম দু এক কথা বলে আলাদা হয়ে যাব, বাট এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না। এখন আর কি করা? এখানের ২-৩ দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়েই কাটিয়ে দেই। আমি বললাম, মানে? তুই কি বলছিস? রিমকি বলল, আরে ভিয়া, সত্যি সত্যি তোকে আমার স্বামী হতে বলছি না, অভিনয় করতে বলছি ওদের সামনে। আমি বললাম, ও, তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার বউ। রিমকি বলল, ছি ভাইজা, তুই কি বলছিস? আমি অভিনয় করতে বলছি, বাস্তবে হতে বলিনি। আমি বললাম, ওই আর কি, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, কালকে অভিনয় করব। তারপর আমরা ভাইবোন ঘুমিয়ে গেলাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি, হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এইসব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে যেন একেবারে পাগল, মানে একেবারেই উন্মাদ হয়ে গেল। আমার ছোট বোনের যে এত কৌশল তা আমি জানতাম। ১০ মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থাটাকে এমন করে দিল। আমার কাছে মনে হলো যেন আমি আর কোনোভাবেই থাকতে পারছি না। তার অসম্ভব কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি। শেষমেশে আমার এমন অবস্থা হলো। তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই, কে বোন। তখন শুধু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার। কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই। এই সময় বন্ধুরা এমন অবস্থা হয়, তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না। আমারও ঠিক সেই রকমই হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোম, আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই আগুনের তাপে আমার সমস্ত কিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারবার কেঁপে উঠছে আমার গা। আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে। তখন আমি অনুভব করলাম যা হবার হবে। এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে। ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না। তারপর আমি চরমভাবে নেমে গেলাম। যদিও আমার ছোট বোন আমার চাইতে আরও ৮ বছরের ছোট। প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই অবাক। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা এক নাড়ারে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা পর কোনো এক রূপকথার রাজ্য থেকে মনে হলো আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম। বন্ধুরা, তারপরেও সেখানে আরও ২ দিন থেকেছিলাম। আর সেই ২ দিনেও আমার ছোট বোনের সাথে আমার এই রকমই হয়েছিল। বন্ধুরা, ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা, যা হয়তো তোমরা বিশ্বাস করবে না। তারপরেও সত্যিটা তাই। বন্ধুরা, পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়। তারপরেও ওই সমস্ত ঘটনা বাস্তব। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা,
যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয়, তখন প্রত্যেকটা মানুষ মানে ভাই হোক, বোন হোক, বাবা হোক বা অন্য যে কেউ হোক, তাদের সকলের শালীনতা থাক প্রয়োজন। একসাথে বসবাস করা, একসাথে থাকা, সবকিছু থেকে পৃথক থাকাই উচিত। এতে করে মানুষের চাহিদা কম থাকবে। তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা, তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। বাইরে ছিল হাত কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না, তাই আমার ভাগ্নে এসে বলল, মামি, আমি আজ আপনার ঘরে থাকতে চাই। তার কথা শুনে আমি তাকে আমার বিছানার এক পাশে জায়গা করে দিলাম। রাত গভীর হতে তাপমাত্রা আরও কমতে শুরু করল। হঠাৎ সে বলল, মামি, ঠান্ডায় আর টিকতে পারছি না, আমি আপনার পাশে শোবো। আমি কিছু না ভেবে তাকে পাশে জায়গা দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ সে আমাকে, আমি অর্পিতা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। নিজের শরীরের অনেক যত্ন নিতাম, তাই আমার তেমন বয়স বোঝা যায় না। আমি সব সময় হালকা পোশাক বা ছোট আকারের পোশাক পরতে অনেক ভালোবাসতাম, যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলত। সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম। পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল। আমি একটু এগিয়ে দেখি, আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে, আর তার ছেলে পাশে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হলো হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। তার অবস্থা খুব গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম। ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম, তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি আমাদের জন্য যেন একজন দেবদূত হয়ে এসেছেন। ধন্যবাদ। ছেলেটির বয়স 15 হবে, সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেল। এরপর আমি তাদের পাশে থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত, আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি। আমার নাম ঈশান। আমি সেদিন তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বান্ধবীর ছেলে বলল, হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম, তখন তুমি ভয় আর অশ্রুতে ভেঙে পড়েছিলে। আমাকে জড়িয়ে ধরে তুমি কাঁপা গলায় বলেছিলে, মামি, মা তো ঠিক হয়ে যাবেন, তাই না? ডাক্তাররা তোমাকে ভেতরে নিয়ে গেল কেন? মায়ের কিছু হবে না তো? তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, চিন্তা করো না, আমরা সবাই তোমার মায়ের পাশে আছি। কিছুই হবে না। আমার কথা শুনে সে একটু শান্ত হল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন। আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম। ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে, আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গেছেন। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু বৈশালীকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কয়েকদিন, কয়েক মাস বা এমনকি কয়েক বছরও। তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারদের কথা শোনার পর আমি বাইরে এসে বৈশালীর ছেলের সঙ্গে কথা বললাম। তাকে বললাম, ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে, আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে আমি কোথায় থাকব? মা যদি এখানে থাকেন, আমি একা কিভাবে থাকব? আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না। যতদিন তোমার মা সুস্থ না হন, তুমি আমার সঙ্গেই থাকবে। তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব, কারণ সে আমার খুব কাছের একজন বন্ধু। এরপর আমি জানতে চাইলাম, তোমার বাবার কথা কি ভাবছ? তিনি কোথায় আছেন?
সে মাথা নিচু করে বলল, মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল। তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন। আমি বাবার কাছে ফিরে যেতে পারব না, কারণ তার কাজ বাইরে, আর তিনি এখন কোনো গ্রামে আছেন তাও জানি না। এমনকি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি। হয়তো তিনি আমার উপর রাগ করেছেন। আমি তাকে বললাম, তুমি এসব নিয়ে চিন্তা করো না। যতদিন তোমার মা সুস্থ না হন, তুমি আমার সঙ্গেই থাকবে। আমরা একসঙ্গে সবকিছু সামলাব। তারপর আমরা দুজনেই হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না। তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে বৈশালীর চিকিৎসার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যায়। বৈশালীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাজের দায়িত্বও ছিল। তাই আমি তার ছেলে ঈশানকে আমার বাড়িতে নিয়ে এলাম। বাড়ি আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম, কারণ তার কাছে তেমন কিছুই ছিল না। সেদিন ঈশান খুবই মনমরা ছিল। রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখেছি সে কেমন আছে। জানতাম সময়ের সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে উঠবে। পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করিয়েছিলাম। এছাড়া বৈশালীর দেখভালের জন্য আমি হাসপাতালে নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম। কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ধীরে ধীরে ঈশান আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল। তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু একঘেয়েমিতে পড়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, ঈশান, পরের বছর তোমার কলেজ শুরু হবে। তোমার শরীরও ভালো আছে। তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পার। আমার পরিচিত একটি ভালো জিম আছে, সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি। এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে পারো। এতে তোমার সময় ভালো কাটবে এবং একঘেয়েমি দূর হবে। প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহে সে জিম এবং ক্লাসে যোগ দিল। ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধুরা তৈরি হল এবং তার মন ভালো হতে লাগল। ঈশান এখন নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করল। জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আমার মনে হল সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। ঈশান ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল। সে শুধু আমার কথা শুনে তা নয়, আমার প্রতিটি কাজেও সাহায্য করত। আমি দেখলাম জিমে যাওয়ার জন্য তার শরীরের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। তাই আমি প্রতিদিন তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতাম। এক রাতে আমি ঈশানের ঘরে দুধ নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দরজার সামনে আমার পা পিছলে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম। ঈশান দ্রুত ছুটে এলো। সে আমাকে সাহায্য করে দাঁড় করালো এবং নিজের ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিল। তার এই সাহসিকতা এবং যত্নশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে আমার হাত থেকে পড়ে যাওয়া দুধ পরিষ্কার করল এবং তারপর খুব যত্ন সহকারে আমার পায়ে মালিশ করতে শুরু করল। আমি তার দিকে তাকিয়েছিলাম। একটা 15 বছরের ছেলের মধ্যে এতটা পরিপক্কতা আমি কখনো ভাবিনি। আমার বয়স তখন 32। জীবনে এমন একজন মানুষ আগে কখনো দেখিনি যে এতটা যত্নশীল আর দায়িত্বশীল। ঈশান তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ছিল। তার কাজ করার ধরন, তার দায়িত্ববোধ সবকিছুতেই একটা বিশেষত্ব ছিল। পায়ে মালিশ করার সময় আমি মৃদু হেসে বললাম, ঈশান, আমি তো তোকে সবসময় ছোট মনে করতাম। কিন্তু আজ তুই প্রমাণ করলি যে তুই কতটা দায়িত্ববান। তোর এই পরিণত আচরণ আমাকে সত্যিই অবাক করেছে। সেদিন আমি প্রথম বুঝলাম, মানুষের বয়স নয়, তার মন এবং কাজ করার দক্ষতাই তাকে আলাদা করে তোলে। ঈশানের এই যত্নশীলতা আমার জীবনে নতুন এক সম্পর্কের ভিত্তি তৈরি করল, যা শুধুই বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়েছিল। ঈশান ধীরে ধীরে তার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছিল। তার জিমে যাওয়া এবং নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের ফলে সে শরীরে শক্তি এবং মনে আত্মবিশ্বাস অর্জন করছিল। একদিন মজা করে আমি তাকে বললাম, ঈশান, এত শক্তি তোর কোথা থেকে আসে? তুই কি খাস যে এত তাড়াতাড়ি এত শক্তিশালী হয়ে গেছিস? সে হেসে বলল, মামি, আমি এখন আর ছোট নেই। আমি বড় হয়ে গেছি। তুমি আমাকে এবং আমার মাকে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন তোমার জন্য কিছু করতে চাই। তার এই কথাগুলো আমাকে স্পর্শ করল। ঈশান তার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমাকে সম্মানও জানাচ্ছিল। এরপর সে আমাকে বলল, মামি, যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি রাতে তোমার ঘরে থাকতে পারি? যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি পাশে থাকব।
ঈশান সত্যিই খুব যত্নশীল এবং সাহায্যপ্রবণ ছেলে। আমি তার প্রস্তাবে সম্মতি দিলাম। বাড়িতে আমি একাই থাকতাম, তাই আরামের জন্য হালকা পোশাক পরার অভ্যাস ছিল। ঈশান বাড়িতে থাকার সময়ও আমি আমার স্বাভাবিক অভ্যাসে কোনো পরিবর্তন আনিনি। রাতে ঈশান মৃদু স্বরে বলল, মামি, আমাদের জিম ক্লাসে অনেক মেয়ে আসে যারা স্টাইলিশ পোশাক পরে, কিন্তু আমি কখনো তাদের নিয়ে তেমন কিছু ভাবিনি, কারণ তারা তোমার থেকে তুলনামূলকভাবে কম সুন্দর মনে হয়। তুমি সত্যিই খুব সুন্দর। তোমার পরা পোশাক সব সময় তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। তার এই সোজাসাপটা এবং প্রশংসাসূচক কথা শুনে আমি মৃদু হেসে বললাম, তোর কথা শুনে ভালো লাগলো ঈশান। সেদিন আমি বুঝলাম, ঈশান শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে। তার এই প্রশংসা এবং কৃতজ্ঞতার অনুভূতি আমাদের সম্পর্ককে আরও গভীর ও বিশ্বাসভিত্তিক করে তুলল। একদিন সন্ধ্যায় ঈশান আমার কাছে এসে বলল, মামি, তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এত প্রশংসা করিস না। এখন ঘুমিয়ে পড়, সকালে তোকে ক্লাসে যেতে হবে, আর আমাকে অফিসে। ঈশান মিষ্টি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মামি। তার এই আলিঙ্গনে ছিল গভীর কৃতজ্ঞতা। আমি তার এই অনুভূতিতে মুগ্ধ হলাম, কিন্তু আমার মনে হলো এটা শুধুই তার ভালোবাসা আর যত্নের বহিঃপ্রকাশ। পরের দিন সকালে আমি অফিস যাওয়ার আগে ঈশানকে তার ক্লাসে নামিয়ে দিলাম। সে সকালবেলায় ক্লাসে যেত আর বিকেলে জিমে। দিনগুলো এইভাবেই চলছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম ঈশানের আচরণ কিছুটা বদলে গেছে। বিকেলে যখন আমি তাকে জিম থেকে আনতে যেতাম, তখন সে তার বন্ধুদের সঙ্গে কথা বলত, কিন্তু আমাকে দেখার সময় তার চোখে একটু অস্বস্তি লক্ষ্য করতাম। বাড়িতে ফিরেও তাকে কিছুটা উদাসীন ও বিরক্ত মনে হতো। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঈশান, তুই এত চুপচাপ আর বিরক্ত কেন? কিছু হয়েছে? ঈশান একটু দ্বিধা করে বলল, মামি, সত্যি বলতে তুমি আমার এই চুপ থাকার কারণ। যখন তুমি আমাকে জিম থেকে নিতে আসো, আমার বন্ধুরা তোমাকে নিয়ে কথা বলে। তাদের কথা শুনে আমার খারাপ লাগে। আমি অবাক হয়ে বললাম, কেন খারাপ লাগে? ওরা কি বলে? ঈশান বলল, তারা তোমাকে নিয়ে মজা করে। শুধু আমার বন্ধুরা নয়, বড় ছেলেরাও তোমাকে দেখে। তুমি যেমন আসেন তেমনই থাকো। কিন্তু আমি চাই না তোমার দিকে কেউ তির্যক দৃষ্টিতে তাকাক, কারণ তুমি আমার জীবনের এক বিশেষ মানুষ, আর তোমাকে আমি সেভাবেই দেখি। তার এই কথা শুনে আমি বিস্মিত হলাম। ঈশানের মধ্যে যে একটা দায়িত্ববোধ আর সুরক্ষার অনুভূতি কাজ করছে তা আমাকে স্পর্শ করল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তুই চিন্তা করিস না। আমি যেমন আছি তেমনই থাকব। তবে তুই এমন কোনো কিছুতে বেশি মন দিস না যা তোকে অস্বস্তি দেয়া। সেদিন বুঝলাম, ঈশান শুধু বড় হওয়া নয়, মানসিকভাবে অনেক পরিণত হচ্ছে। তার এই যত্নশীলতা আমাকে তার প্রতি আরও মমত্ববোধে পূর্ণ করল। সেদিন সন্ধ্যায় ঈশান আমার কাছে এসে তার চিন্তাগুলো শেয়ার করছিল। তার মুখে একটা গভীর চিন্তার ছাপ ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুই এত চিন্তিত কেন? ঈশান একটু ইতস্তত করে বলল, মামি, আমি আসলে বলতে চেয়েছিলাম যে তুমি শুধু আমার আপন। তার এই কথায় আমি একটু হেসে বললাম, এটা তো জানি, কিন্তু তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? ঈশান লজ্জায় একটু মাথা নিচু করে বলল, আমি আসলে তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মামি হিসেবে। তুমি আমাকে আর মাকে এত সাহায্য করেছ, সেটা আমি কখনো ভুলতে পারব না। সেদিন রাতে সে আবার আমার ঘরে এসে ঘুমানোর বায়না করল। কিন্তু আগের দিন রাতে তার ঘুমানোর সময়কার অস্থিরতা দেখে আমি তাকে তার নিজের ঘরে ঘুমানোর কথা বললাম, তুই নিজের ঘরে ভালো করে ঘুমা। আমি তো পাশের ঘরেই আছি। পরের দিন অফিস থেকে ফিরে আমি ঈশানকে জিম থেকে আনতে গেলাম। আগের দিনের তার কথাগুলো মনে পড়ে গেল। একটু মজা করার জন্য আমি সেদিন একটু ভিন্ন পোশাক পরে গেলাম, যা আগের দিনের পোশাকের চেয়েও একটু ছোট হবে। যখন জিমের বাইরে দাঁড়িয়ে স্কুটির হর্ন বাজাচ্ছিলাম, ঈশান জানালা দিয়ে আমাকে দেখছিল। তার কয়েকজন বন্ধু তখন তার সঙ্গে ছিল। আমি তাকে একটু মজা করার জন্য চমকে দিতে চেয়েছিলাম। কিছুক্ষণ পর ঈশান দৌড়ে এসে আমার পেছনে বসে বলল, মামি, তুমি যা করছো সবই আমার জন্য স্পেশাল, কিন্তু তুমি এমন করে আমাকে আর চমক দিও না। তার এই সরল কথায় আমার মন ভরে গেল। ঈশান ধীরে ধীরে পরিণত হচ্ছিল। তার যত্নশীলতায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছিলাম। এটাই ছিল আমাদের সম্পর্কের গভীর বন্ধন, যেখানে আমরা একে অপরের প্রতি মমতা ও ভালোবাসা দেখাতাম। আমরা তখন বাইকে ছিলাম। আমার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু তেমন গুরুত্ব দেইনি।
হঠাৎ সে আরও কাছে এসে আমাকে ধরে বসল। এক হাত রাখল আমার হাঁটুতে আর অন্য হাত কোমরে। আমাদের মধ্যে কোনো দূরত্বই যেন ছিল না, এতটাই ঘনিষ্ঠ হয়ে বসেছিল। সময় গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছিল। তার এমন আচরণে আমি ভীষণ অস্বস্তি অনুভব করছিলাম। আমি গাড়ি রাস্তার পাশে থামিয়ে তাকে নামতে বললাম। সে নামার পর আমি রাগী গলায় বললাম, তুমি এটা কি করছ? তুমি কি জানো তুমি কিভাবে আমাকে স্পর্শ করছ? সে হেসে বলল, তুমি যদি আমাকে চমকে দিতে পারো, আমি কি একটু মজা করতে পারি না? আমি তো আগেই বলেছিলাম যে জিমে এমন ছোট পোশাক পরে আসো না। কিন্তু তুমি ইচ্ছে করেই আমার সামনে আরও ছোট পোশাক পরে এসেছিলে। তাই আমিও মজা করলাম। আমি হতবাক হয়ে গেলাম। ঈশান কেন এমন করল তা বুঝে উঠতে পারছিলাম না। হয়তো সে আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিল। জিমের অন্য ছেলেরা আমাকে দেখছে বলে তার এই আচরণ। আমি শান্তভাবে বললাম, ঠিক আছে, মাফ করে দিলাম। তবে এরপর যদি তুমি ভালোভাবে বসো, তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। ঈশান তখন ক্ষমা চেয়ে আমার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। বাড়ি ফেরার পথে তার আচরণ স্বাভাবিক ছিল। ঈশানের আচরণ কিছুদিন ধরে একটু বদলে গিয়েছিল। সে আগে আমার প্রতি খুবই সম্মান দেখাত। তবে হঠাৎ করেই তার চোখে একটা অদ্ভুত পরিবর্তন আমি টের পেয়েছিলাম। মাঝে মাঝে আমি যখন আমার ঘরে কাজ করছিলাম বা তৈরি হচ্ছিলাম, তখন ঈশান কোনো কারণ ছাড়াই ঘরের আশেপাশে ঘুরে বেড়াত। একদিন রাতে আমি যখন নিজের রুমে তৈরি হচ্ছিলাম, তখন হঠাৎ দরজার দিকে চোখ পড়ল। দেখি, ঈশান দরজার পাশ থেকে আমাকে দেখছে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, তুমি কি করছো এখানে? তুমি কি আমাকে লুকিয়ে দেখছ? সে হেসে বলল, না না, এমন কিছু নয়। মাঝে মাঝে তোমাকে দেখি, এটাতে দোষ কোথায়? এরপর সে বলল, আমি ছোটবেলায় দেখতাম বাবা যখন মায়ের কাছে আসতেন, তখন তাকে ভালোবাসার স্পর্শ দিয়ে চমকে দিতেন। বাবা মায়ের চুলে হাত বুলিয়ে আদর করতেন, এবং সেটা তাদের ভালোবাসার প্রকাশ ছিল। এইসব বলতে বলতে ঈশান আচমকা আমার কাছে এগিয়ে এলো এবং আমার হাত ধরে বলল, তোমার চুল খুব সুন্দর। বাবা মায়ের মতো সম্পর্ক সবাই চায়, তাই না? তার চোখে যেন কিছু অদ্ভুত ভাব ফুটে উঠছিল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং তাকে বললাম, তোমার মাথায় ঠিক কি চলছে? এসব কথা এখনই বন্ধ করো। আমি একটু কড়া সুরে বলার পর ঈশান লজ্জিত মুখে সরে গেল এবং বলল, মাফ করো, আমি হয়তো ভুল করেছি। ঈশান আমার হাত ধরে বলল, মামি, তুমি জানো মা বাবার ভালোবাসা দেখে বড় হয়েছি। এখন মা এতদিন অসুস্থ থাকায় আমি সেই মুহূর্তগুলো আর দেখতে পাই না। আমি তাকে বুঝিয়ে বললাম, তোমার মা ঠিক হয়ে যাবে। সবকিছু আবার আগের মতো হয়ে উঠবে। তুমি ধৈর্য রাখো। পরের দিন রাতে ঈশান এসে বলল, মামি, আজ রাতে খুব ঠান্ডা পড়ছে। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছে না। এমন হলে আমি অসুস্থ হয়ে যাব। আজ রাতে তোমার রুমে থাকতে দাও না। আমি তাকে বললাম, তোমার ঘরের জানালাটা দেখে ঠিক করে দিই, কিন্তু সে আমাকে দেখতেও দিল না। সে জোর করে বলল, আমি তোমার রুমেই ঘুমাবো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি কিছু বলার আগেই দেখলাম সে আমার কম্বলের ভেতরে ঢুকে গেছে। কম্বলের নিচে তার হাত আমার দিকে এগিয়ে এলো। সে ফিসফিসিয়ে বলল, মামি, তুমি জানো তুমি কত সুন্দর। কিন্তু তোমার জীবনে একটাই অভাব, সেটা হলো সঙ্গ। তুমি এমন একজন মেয়ে যার জীবন একা থাকা উচিত নয়। আমি শান্তভাবে তাকে বললাম, তুমি এখন শুয়ে থাকো। আমি সবকিছু ঠিক রাখব। তবে তোমার এই চিন্তাভাবনা বন্ধ করো। ঈশান হঠাৎ করে আমার দিকে এগিয়ে এসে বলল, তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমি আর দূরে থাকতে পারছি না। আজ থেকে তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমার। তার আচরণে আমি অবাক হয়ে গেলাম। সে আমার কাছে এসে ফিসফিসিয়ে কিছু বলতে চাইল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। আমি সতর্ক হয়ে গেলাম। হঠাৎ বুঝতে পারলাম সে কিছু করতে চাইছে যা অস্বাভাবিক। আমি দ্রুত চিৎকার করে উঠলাম, ঈশান, তুমি কি করছ? এখান থেকে সরে যাও। আমার আওয়াজে পাশের ঘরে থাকা কুলদীপ উঠে এলো। লাইট জ্বালিয়ে সে পরিস্থিতি বুঝতে পারল। কুলদীপ ছিল ঈশানের বাবা, যার সাথে আমার গোপন সম্পর্ক ছিল। সে আমার পাশের ঘরেই আমার জন্য অপেক্ষা করছিল। কুলদীপ এগিয়ে এসে ঈশানকে বলল, তুমি এভাবে আচরণ করছো কেন? এটা কি ঠিক? ঈশান একটু থেমে বলল, আমি জানি না কেন, কিন্তু আমি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কুলদীপের দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলের এই আচরণ আমার জন্য খুব অস্বস্তিকর। তুমি তার সাথে কথা বলো এবং বোঝাও যে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
কুলদীপ ঈশানকে নিয়ে বাইরে চলে গেল, আর আমি মনে মনে ভাবলাম এমন পরিস্থিতি যাতে আর না হয় তার জন্য সবাইকে সতর্ক হতে হবে। ঈশান আমার দিকে তেড়ে এলো, কিন্তু তখনই কুলদীপ তাকে ধরে থামিয়ে দিল। ঈশান রাগে বলল, তোমার কথাগুলো শুনে আমি আর চুপ থাকতে পারছি না। তুমি জানো, কিছুদিন আগে আমার হাতে একটা চিঠি এসেছে। সেটা আমার মায়ের লেখা। যখন আমি সেটা পড়লাম তখন সবকিছু পরিষ্কার হলো। সে থেমে একটু গভীর নিঃশ্বাস নিয়ে বলল, গত কয়েক মাস ধরে মা বাবার মধ্যে অশান্তি চলছিল। শুরুতে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে জানলাম বাবার জীবনে অন্য একজন নারী এসেছে। সেই কারণেই তাদের সম্পর্ক এতটা খারাপের দিকে গেছে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। ঈশান বলল, মাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মা কখনো বাবার সম্পর্কে খারাপ কিছু বলেনি। একদিন গার্ডেনে মা তোমার সঙ্গে কথা বলেছিল, সেটা আমি শুনেছিলাম। পরে যখন মায়ের অ্যাক্সিডেন্ট হলো, তখন হাসপাতালে থাকা অবস্থায় সেই চিঠিটার কথা জানলাম। আমি জানি তুমি সেই চিঠিটা লুকিয়ে রেখেছিলে। তার চোখে রাগ আর কষ্ট মিশেছিল। সে বলল, তোমার মতো মানুষদের কারণে মানুষ বিশ্বাস হারায়। তুমি কিভাবে অন্যের জীবনে এতটা নষ্টামি করতে পারো? তোমার মতো মানুষ কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না। আমার মা শেষ পর্যন্ত তোমার মতো একজনের কারণে এই অবস্থায় পড়েছে। আমি হতবাক হয়ে গেলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কুলদীপ তাকে শান্ত করার চেষ্টা করছিল। পুরো পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে মনে হলো কিছু সম্পর্ক কখনো সহজে মিটমাট করা যায় না। সাম্প্রতিক সময়ে আমার মা এক ধরনের মানসিক অশান্তিতে ভুগছিল। তাকে প্রায়ই একটি ইনজেকশন নিতে দেখা যেত। আমি যখন কারণ জানতে চাইতাম, সে বলতো এটা একটা সাধারণ ক্যালসিয়াম ইনজেকশন। কিন্তু একদিন আমি ডাক্তারকে কথা বলতে শুনে বুঝতে পারি যে বিষয়টা মোটেই সাধারণ নয়। ডাক্তার জানিয়েছিলেন ইনজেকশনের কারণে তার শরীরে একাধিক সমস্যা তৈরি হয়েছে, এবং এর ফলেই সে একদিন হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। সেখান থেকেই শুরু হয় তার আরও বড় সমস্যার পথচলা। এই ঘটনাগুলো আমাকে ভীষণ অবাক করে দেয়। তখন ঈশান বলে উঠল, আমার মা এতদিন ধরে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মূল কারণ তুমি। তুমি তাকে এমন এক ভুল পথে নিয়ে গেছ যেখান থেকে সে আর ফিরে আসতে পারেনি। এই হাই ডোজ ইনজেকশনই তাকে শেষ পর্যন্ত কোমায় পাঠিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে আমার ভিতর এক ধরনের অপরাধবোধ ছিল। ঈশান আরও বলল, আমি মায়ের ব্যাগ থেকে সেই ইনজেকশন পেয়েছি। মা শুধু ভুক্তভোগী, তার নিজের কোনো দোষ ছিল না। কিন্তু তোমার ভুলের শাস্তি আজ সে পেয়েছে। এখন সময় এসেছে তুমি নিজেও সেই শাস্তি পাও। তার এই কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। সত্যি বলতে আমিও অনেক বড় ভুল করেছি। তবে এই ভুলের জন্য আমি একা দায়ী নই। কুলদীপও সমানভাবে জড়িত। আমি কুলদীপের প্রতি পাগলের মতো আসক্ত ছিলাম। যদিও জানতাম সে বিবাহিত, তবুও তাকে ছেড়ে যেতে পারিনি। আমাদের সম্পর্কের জটিলতা বাড়তেই থাকে। একসময় আমি ঈশানকে তার মায়ের অভাব পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং কুলদীপও তার স্ত্রী থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিধাতা যেন আমাদের জীবনে অন্য কিছু লিখেছিলেন। একদিন কুলদীপ আমার দেওয়া আংটিটা ফিরিয়ে দিয়ে বলল, আজ থেকে আমি আমার স্ত্রী এবং ছেলের কাছে ফিরে যাব। আমি তাদের অনেক কষ্ট দিয়েছি। এবার তাদের জন্য কিছু করব। আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি কুলদীপের কথা শুনে বোবা হয়ে গিয়েছিলাম। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একটি শিক্ষার মতো ছিল। কিছু সম্পর্ক কখনো মেরামত করা যায় না। কুলদীপ বলল, আমি আর আমার ছেলেকে কোনো দুঃখ দিতে চাই না। যদি আবার তাদের কষ্ট দিই তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমার স্ত্রী আমাকে এমন এক অপরাধী বানিয়েছে যার বোঝা আর আমি বহন করতে পারছি না। তুমি দয়া করে আমার জীবন থেকে সরে যাও। আর কখনো কোনো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলো না। সেদিন কুলদীপ আমাকে ছেড়ে চলে গেল। আমি আবার একা হয়ে পড়লাম। আমার এই একাকিত্বের পেছনে ছিল আমার নিজের স্বার্থপরতা আর মিথ্যা অহংকার। আমি এতটাই কুলদীপের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম যে কখনো ভাবিনি তার স্ত্রী আর সন্তান আছে। আমি যদি কুলদীপের জীবনে প্রবেশ করি তবে তার পরিবারের কি হবে, এই কথাগুলো আগে ভাবলে হয়তো আজ আমাকে এই অনুশোচনার ভার বইতে হতো না। কুলদীপ তার পরিবারের কাছে ফিরে গেল, কিন্তু আমার হৃদয় থেকে তাকে সরানো সম্ভব হল না। আমি নিজেও জানতাম না এই একতরফা প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে। মানুষ সবসময় অন্যের থেকে কিছু ছিনিয়ে নিতে চায়, কিন্তু এর ফলে সে কখনোই সুখী হয় না।
হোক সেটা খাবারের টুকরো বা কারো ভালোবাসা, যতই হিংসা করো, ঈশ্বর ততই আমাদের আরও অসন্তুষ্ট রাখেন। আজকের এই গল্প থেকে আমরা শিখি যে সত্যিকারের অধিকার যার, সে তা একদিন ফিরে পায়। আর অন্য কারো সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। কুলদীপ তার প্রকৃত অধিকার ফিরে পেল, আর অর্পিতা একাকিত্বে ডুবে গেল। মানুষ অন্যের কাছ থেকে যা ইচ্ছা কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্যকে কখনো বদলাতে পারে না। তাই আমাদের উচিত নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। অন্যের সুখ দেখে ঈর্ষা না করে নিজের জীবনে ইতিবাচক চিন্তা রাখা। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগল? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথেই থাকুন নতুন গল্পের জন্য। আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ। বিয়ের পরের দিনেই আমার জামাই এসে বলল, আপনার মেয়ে আমাকে খুশি করতে পারছে না, এবং এই কথা বলেই সে আমার মেয়েকে ছেড়ে চলে গেল। এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার মেয়েকে অনেক নামী ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সকলেই বললেন ওর শরীরে কোনো ত্রুটি নেই, সবকিছুই স্বাভাবিক। তারপর একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, আমার এক বন্ধু বলেছে যে একটি মন্দিরের কাছে একজন সাধু বাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি মেয়েকে নিয়ে সেই সাধুর কাছে গেলাম। সেখানে সাধু বাবা বললেন, একে 7 দিন আমার এখানে থাকতে হবে। আমি আমার জ্ঞানে তৈরি করা বিশেষ তেল ওর শরীরে প্রয়োগ করব। তবেই সমস্যা দূর হবে। তার কথা আমার মেয়ে আমি সেখানে রেখে চলে আসি। কিন্তু আমার মনে অনেক ভয় শুরু হয় মেয়েকে একা রেখে আসার কারণে। তাই আমি মেয়েকে দেখতে সাধু বাবার কাছে যাই। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। আমার মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। সাধু বাবা, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম রুমি, আর আমার মেয়ে আমার জীবনের একমাত্র সহায়। আমার স্বামী আমার মেয়ের জন্মের কিছুদিন পরই মারা যান। তবে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির কারণে আমাদের অর্থের কোনো অভাব হয়নি। স্বামীর সমস্ত সম্পত্তি আমার নামে করে যাওয়ায় আমাদের জীবন বেশ সচ্ছল ছিল। স্বামীর চলে যাওয়ার পর আমি একাই আমার মেয়েকে বড় করে তুলেছি। যখন সে বিয়ের যোগ্য হয়ে উঠল, আমি তার বিয়ের আয়োজন করতে শুরু করলাম। বিয়ের প্রস্তুতির জন্য আমার শাশুড়ি ও জেঠানি গ্রামের বাড়ি থেকে এসে সাহায্য করলেন, যার ফলে মেয়ের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তখন আমি খুবই খুশি ছিলাম যে মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে শেষ হয়েছে। বিয়ের কিছু রীতিনীতি বাকি ছিল, আর আমি সব আত্মীয়স্বজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম। সবাই আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। তবে বিয়ের পরে আমার মেয়েকে সেখানে একা রেখে আসতে আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। তাকে একা রেখে আসা যেন ঠিকঠাক মনে হচ্ছিল না। তাই আমি আবার ফিরে গেলাম মেয়ের কাছে। সেখানে পৌঁছে যা দেখলাম তাতে আমার মাটি যেন পায়ের তলা থেকে সরে গেল। আমার স্বামীর অনুপস্থিতি যেন আমার জীবনে তেমন কোনো শূন্যতা তৈরি করেনি। চারপাশের সবাই নিজের মতো করে আমাকে সহায়তা করছিল। তাদের এই ভালোবাসা ও সহযোগিতায় আমার চোখে জল এসে গেল। আমার মনে হচ্ছিল, যদি আজ আমার স্বামী বেঁচে থাকতেন তাহলে মেয়ের বিয়েতে কতটাই না খুশি হতেন। কিছু দিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল। সে তার শ্বশুর বাড়ি চলে গেল। বিদায়ের সময় আমি খুব কেঁদেছিলাম, কারণ সে ছিল আমার স্বামীর শেষ স্মৃতি। কিন্তু মেয়েরা তো একদিন না একদিন শ্বশুরবাড়ি চলে যায়। তাই আমি মেয়ের সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। সবকিছু মিটে যাওয়ায় আমার মনে এক শান্তি এলো। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ছিলাম যে তিনি আমার মেয়েকে ভালো একটি পরিবার দিয়েছেন। পরের দিন হলঘরে বসে আমি মেয়ের স্মৃতিতে অশ্রুসিক্ত হচ্ছিলাম। এই পৃথিবীর নিয়মটাই অদ্ভুত। সারা জীবন নিজের হাতে বট করে তোলার পর মেয়েকে একদিন অন্য কেউ এসে নিজের ঘরে নিয়ে যায়। কাঁদতে কাঁদতে যখন মনে একটু হালকা অনুভব করছিলাম, তখন পাশের ঘর থেকে আমার ফোনের ঘণ্টি বাজতে লাগল। মেয়ের চলে যাওয়ার পর অতিথিরাও ধীরে ধীরে বিদায় নিয়েছিল। কেবল ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ঘরে রয়ে গিয়েছিল, যারা সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি তখনও হলঘরে একা বসেছিলাম। বিয়ের পরদিনই মেয়ের অনুপস্থিতিতে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। একদিনের মধ্যেই যেন সব বদলে গেছে। ঘরে একা বসে থাকতে অস্বস্তি হচ্ছিল, তাই একটা গভীর শ্বাস নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু ততক্ষণে ফোনের রিং বন্ধ হয়ে গেছে।
বিছানায় শোয়ার আগে মেয়ের সুখের জন্য আবারও ভগবানের কাছে প্রার্থনা করলাম, যেন সে তার নতুন সংসারে সুখী থাকে। পরের দিন অতিথিরাও বিদায় নিল, আর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বাড়ির কাজের লোকের কাজ শেষ করে চলে যেত, ফলে বাড়িতে আমি একাই থাকতাম। আজ মেয়ের বিয়ের দ্বিতীয় দিন, আর গৃহপরিচারিকা কাজ দ্রুত সেরে এসে জিজ্ঞেস করল সে একটু আগে যেতে পারে কিনা। তার কাজ শেষ হয়ে যাওয়ায় তাকে অনুমতি দিলাম। কিছুক্ষণ পরে আমার জামাই মেয়েকে নিয়ে হঠাৎ বাড়িতে চলে এলো। মেয়েকে দেখে খুব খুশি হলাম, কিন্তু জামাই যখন বলল যে সে মেয়েকে আমার কাছেই রেখে যাবে, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম। এত শীঘ্রই সে মেয়েকে ফিরিয়ে দেবে ভাবিনি। মনে হলো হয়তো কোনো রীতি বা অনুষ্ঠান বাকি আছে, তাই তারা এসেছিল। কিন্তু জামাই বলল, আপনার মেয়ে আমাকে খুশি রাখতে পারছে না, তাই আপনি ওকে নিজের কাছেই রাখুন। এই কথা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে গেল। কিভাবে কথা বলবো বা কি প্রশ্ন করব তা কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জামাই যখন মেয়েকে রেখে চলে যেতে চাইল, তখন আমি তার হাত ধরে বোঝানোর চেষ্টা করলাম। আমি বললাম, দয়া করে এমনটা করবেন না। আমি ক্ষমাপ্রার্থী যদি কোনো ভুল হয়ে থাকে। আমি ওকে বুঝিয়ে বলব। ও এখনও নতুন, সংসার জীবনের অনেক কিছুই জানে না। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। দয়া করে ওকে আবার নিজের বাড়িতে নিয়ে যান। আমার মনে হচ্ছিল, যদি লোকে শুনতে পায় যে বিয়ের পরের দিনই জামাই আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেছে, তাহলে কত কথাই না উঠবে। কিভাবে মানুষকে বোঝাবো, আর তাদের প্রশ্নের কি উত্তর দেব? লোকে যদি আমার মেয়ের চরিত্র নিয়ে কিছু বলে, আমি সেটা সহ্য করতে পারব না। সত্যি কি আমার মেয়ের কোনো ভুল ছিল, নাকি জামাই আমাকে মিথ্যে কিছু বলছে, এখনও জানি না। তবে আমার কথা তার উপর কোনো প্রভাব ফেলল না। সে আমার দিকে তাকালো না, বরং হাত ছাড়িয়ে বলল, আপনার মেয়েকে এখানেই রেখে যাব, এবং চলে গেল। তখন আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। হয়তো মেয়ে কিছু বলতে অস্বীকার করেছিল, হয়তো তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল। চোখে জল নিয়ে মেয়ের দিকে তাকালাম, দেখলাম সেও কাঁদছে। তাকে নিয়ে ঘরের ভেতর এসে বসলাম। এরপর আমি মেয়েকে নামকরা ডাক্তারদের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালাম। কিন্তু সব ডাক্তারই বললেন যে সে সম্পূর্ণ সুস্থ, ওর মধ্যে কোনো ত্রুটি নেই। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে জামাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করব, যখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি এমন অভিযোগ কেন তুললেন? মেয়েকে বললাম, আমি এখনই এর উত্তর খুঁজে বের করব। আমি ভাবছিলাম যে জামাইয়ের কাছে প্রশ্ন করবই। আমার কথা শুনে মেয়ে বেশ ভয় পেয়ে গেল, এবং তার হাত কাঁপতে লাগল। সে বলল, মা প্লিজ, তুমি ওকে কিছু বলো না। কে জানে ও তোমার কথা শুনবে কি না। যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যায় বা অন্য কিছু করে বসে। মেয়ের কথা শুনে আমার মন আরও জটিলতায় ভরে উঠল। আমি লক্ষ্য করছিলাম, এই বিষয়ে কথা বলার সময় মেয়ে চোখ সরিয়ে কথা বলে, যা আমার কাছে অদ্ভুত লাগছিল। কিন্তু মেয়ের জন্য সবকিছু চুপচাপ সহ্য করছিলাম। আমার মন তখন দ্বিধায় ছিল, কার ভুল আর কার কথা সত্যি। সত্যটা জানা আমার জন্য সহজ ছিল না, তবে তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু সেই প্রশ্নগুলো মাথায় ঘুরতেই থাকল। মনে হচ্ছিল এমন কিছু হয়তো আছে যা আমি এখনও বুঝে উঠতে পারিনি। হয়তো জামাই মেয়েকে পছন্দ করে না এবং অন্য কাউকে পছন্দ করে। তাই সে আমার মেয়েকে দোষ দিচ্ছে, নাকি সত্যিই আমার মেয়ের মধ্যেই কোনো ভুল আছে। এইসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। এইসব ভাবতে ভাবতেই কখন যে আমরা বাড়ি পৌঁছলাম টের পাইনি। কিছুক্ষণ পর মেয়ে নিজের ঘরে চলে গেল। রাতের খাবার শেষে সে আমার জন্য চা বানিয়ে এনে আবার নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সে শান্ত কণ্ঠে আমার কাছে এসে বলল, মা, আমার এক বান্ধবী বলেছে গ্রামের বাইরে এক মন্দিরের পাশে একজন সাধুবাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। যদি সেখানে যাই হয়তো কিছু সমাধান মিলবে। মেয়ের কথা শুনে অবাক হলাম। বললাম, ঠিক আছে, তুই যদি তাই চাস তবে আমরা সেখানে যাব। ভাবলাম, যদি সত্যিই সেই সাধুবাবার কাছে কোনো সমাধান থাকে, তবে হয়তো মেয়ের জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। আমার সম্মতি পাওয়ামাত্রই মেয়ে যেন তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে গেল। তার এমন তাড়াতাড়ি দেখে একটু অবাক হলেও বেশি মনোযোগ দিলাম না। আমরা সাধুবাবার কাছে যাওয়ার জন্য রওনা হলাম, এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছলাম। কিন্তু সেই জায়গার পরিবেশ দেখে কিছুটা চমকে গেলাম। সাধারণত যেখানে সাধুবাবার কাছে ভিড় থাকে সেখানে আজ কেউ নেই।
চারপাশে অদ্ভুত নীরবতা আর এক ধরনের অস্বস্তিকর অনুভূতি ছিল। আমি আর মেয়ে সেই কক্ষে প্রবেশ করলাম, আর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম। সাধু বাবার কাছে পৌঁছেই মেয়ের পরিস্থিতির সব কথা বললাম। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, আপনার মেয়েকে 7 রাত এখানে থাকতে হবে। আমি তাকে বিশেষ তেল দিয়ে মালিশ করব। এসব বলতে গিয়ে তিনি একবারও আমাদের দিকে তাকালেন না। তার দৃষ্টি নিচু ছিল, আর তিনি মন্ত্রপাঠে ব্যস্ত ছিলেন। তার এমন আচরণে আমার ভেতরে কিছুটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু ঠিক কী ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে তা বুঝতে পারছিলাম না। মেয়েকে সেখানে 7 দিন রেখে যাওয়ার চিন্তা মন থেকে মেনে নিতে পারছিলাম না, তবুও যেন পরিস্থিতির চাপে বাধ্য হলাম। মেয়ের জীবনে শান্তি ফেরানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিলাম। কারণ জানতাম সমাজে তালাকের কালিমা নিয়ে মেয়ের বেঁচে থাকা সহজ হবে না। ধনী হোক বা গরিব, আমাদের সমাজে দোষ সবসময় মেয়ের ঘাড়েই পড়ে, তাই নিজের মনকে শক্ত করে তাকে সেখানে রেখে বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে এসেও মন যেন ওই সাধুবাবার কাছেই পড়ে রইল। সবকিছু যেন কিছুটা অস্বাভাবিক ঠেকছিল। বারবার মনে হচ্ছিল, আমি কি কোনো ভুল কিছু করলাম নাকি। আবার বিকেল হতে না হতেই মনে হলো আবারও সেখানে যাওয়া উচিত। প্রথমে ভাবলাম কিছু খেয়ে একটু শান্ত হয়ে যাই, তারপরই যাব। কিন্তু মনের মধ্যে অশান্তি এতটাই বাড়তে লাগল যে আর অপেক্ষা করতে পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে সেখানে ফেরার জন্য প্রস্তুতি নিলাম, তৈরি হচ্ছিলাম, তখন হঠাৎ পাড়ার এক মহিলা আমাকে ডেকে বললেন, এই রাতবেলায় কোথায় যাচ্ছ? সব ঠিক আছে তো? তোমাকে বেশ চিন্তিত লাগছে। তার কথা শুনে থমকে গেলাম। কিছু না বলে বেরিয়ে গেলে হয়তো সে সন্দেহ করত আর প্রশ্ন করতেই থাকত। অন্যদেরও জানিয়ে দিতে পারত। তাই বললাম, না, তেমন কিছু না। মায়ের কাছে যাচ্ছি, মনটা খারাপ লাগছে, মাকে খুব মনে পড়ছে। আমার মাকে সবাই চিনত, মাঝে মাঝে তিনি আমার এখানে 1 সপ্তাহের জন্য এসে থাকতেন। তখন পাড়ার সবাই তার কাছে আশীর্বাদ নিতে আসত, মাও তাদের সবার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে মিশতেন। আমার মুখ থেকে মায়ের কথা শুনে প্রতিবেশী বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার মেয়ের বিয়ে হয়েছে বলে হয়তো একটু একাকিত্ব অনুভব করছ। বলে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং নানা বিষয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু তখন তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। আমার মন ছিল শুধু মেয়েকে নিয়ে। ভাবছিলাম, কত ভেবেচিন্তে মেয়ের জন্য এই সম্পর্ক ঠিক করেছিলাম যাতে সে সুখে থাকে। কিন্তু কে জানত এমন পরিস্থিতি তৈরি হবে। প্রতিবেশী তখনও নানা বিষয়ে কথা বলেই যাচ্ছিলেন, কিন্তু আমার মন সেখানে ছিল না। শুধু চাইছিলাম কোনোভাবে তার থেকে মুক্তি পেতে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি কোথাও যাওয়ার ছিল? আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু কথা বাড়াতে ইচ্ছা ছিল না। অবশেষে তার থেকে মুক্ত হয়ে বাইরে বের হলাম। পুরো সময় মেয়েকে নিয়ে ভাবছিলাম, আর একটা অজানা আশঙ্কায় মন ছটফট করছিল। মনে হচ্ছিল, এভাবে চলতে থাকলে যেন শান্তি আর ফিরে পাব না। আমার মনের ভেতরে প্রশ্ন আর সন্দেহ ক্রমাগত ঘুরছিল। ভাবছিলাম, প্রতিবেশীকে যদি সব বলে দিই, সে হয়তো আরও রং লাগিয়ে এই ঘটনাটা পাড়ার সবার মাঝে ছড়িয়ে দেবে। মেয়ের এই পরিস্থিতি আমাকে এতটাই লজ্জিত করে তুলেছিল যে কারো সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমার মেয়েকে জামাই বাড়িতে রেখে গেছেন 2 দিন হল, আর আশেপাশের মানুষ কি বলবে সেই চিন্তাও মাথায় ঘুরছিল। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না, মনে শুধু ঘুরছিল কেন জামাই এমন সিদ্ধান্ত নিলেন। কেন বললেন যে আমার মেয়ে তাকে সুখী করতে পারছে না। এই চিন্তা মাথায় নিয়ে আবার সেই জায়গায় পৌঁছালাম যেখানে কয়েক ঘন্টা আগেই মেয়েকে রেখে এসেছিলাম। গাড়ি থেকে নেমে গভীর শ্বাস নিলাম আর দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকলাম। কারণ মেয়েকে নিয়ে একরাশ সন্দেহ আর চিন্তা আমাকে ঘিরে ধরেছিল। এই দিনে কারো ওপরও বিশ্বাস করা কঠিন, তাই দ্রুত মেয়ের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে কি ঠিক আছে? জানি না। 1 ঘন্টায় সে কেমন আছে? সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। দেখলাম মেয়ে সামনে বসে, আর 30 বছরের মতো এক যুবক, যাকে সবাই সাধু বাবা বলতো, তার মাথা মেয়ের কোলে রেখে শুয়ে আছে। দুজনেই হাসতে হাসতে কথা বলছিল। আমি বাইরে থেকেই তাদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সেই যুবক বলছিল, তোমার বিয়ের খবর শোনার পর থেকে এক মুহূর্ত স্বস্তিতে কাটাতে পারিনি। আমার মেয়ে তার হাত ধরে মৃদু হেসে বলছিল, এই জন্যই তোমাকে তোমার কাছে নিয়ে এসেছি, যেন তুমি নিশ্চিত হও যে আমার স্বামী আমাকে কখনো স্পর্শ করেনি।
আমি এমন ব্যবস্থা করেছি যাতে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি। আমার স্বামী আমার মুখও আর দেখতে চাইবে না। মেয়ে শান্তভাবে তার হাত ধরে কথা বলছিল এবং আমার ভেতরটা ক্রমশ পুড়ে যাচ্ছিল। এতদিন আমি জামাইকে ভুল বুঝছিলাম, আসল দোষটা যে মেয়ের তা জানতে পেরে নিজেই হতবাক হয়ে গেলাম। তাদের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই রাগের মাথায় দরজা ঠেলে খুলে দিলাম। দরজা খোলার শব্দে দুজনেই চমকে উঠে দাঁড়াল। ঘরের ভেতরে ঢুকে আমি মেয়ের হাত ধরে তাকে এক চড় মারলাম। তারপর বললাম, এমন কাজ করার সময় তোমার একবারও লজ্জা হলো না? মায়ের কথা একবারও মনে পড়ল না? একা হাতে তোমাকে মানুষ করেছি। আবারও তার গালে এক চড় কষালাম। আমার এই রূপ দেখে সেই কথিত সাধু মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে এলো, কিন্তু আমার রাগ দেখে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার স্বামীকে এমন কি বলেছ যে সে তোমাকে বাপের বাড়িতে রেখে চলে গেল? তখন মেয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বলল, আমি স্বামীকে বলেছি, কেন তুমি আমার সঙ্গে বিয়ে করলে? আমি সন্তান জন্ম দিতে পারব না, আমার দ্বারা কোনো সন্তান হবে না। তুমি কেন তোমার জীবন নষ্ট করছ? আমাকে ছেড়ে দাও, আমার মা তোমাদের সবার সাথে প্রতারণা করেছে। মেয়ের মুখ থেকে এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এতটাই রাগ হলো যে মনে হলো তার গলা টিপে ধরে সব শেষ করে দিই। আমার মেয়ে এমন কৌশলে সবকিছু করল কিভাবে? আমি তো কখনো এমন শিক্ষা দিইনি। তবু কেন এমন পথে সে হাঁটল? তখন মেয়ে মাথা তুলে বলল, মা, আমি ওকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সে তখন নির্ভয়ে আমাকে তার কথাগুলো বলছিল, সাহস নিয়ে মুখের উপর বলছিল। কিন্তু সেই সময় আমি কিছু বলিনি, তাকে টেনে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে ফিরে তাকে বুঝানোর চেষ্টা করলাম, দেখো মেয়ে, আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিও না। জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু ভাবো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার একজন স্বামী আছে এবং তোমার জন্য নিজের সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া জরুরি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইছিল না। অবশেষে নিরুপায় হয়ে আমি তাকে তার স্বামীর কাছে নিয়ে গেলাম। তার স্বামীর সামনে গিয়ে আমি সব সত্যি কথা বলে দিলাম এবং আমার মেয়ের পক্ষ থেকে ক্ষমাও চাইলাম। এটা শুনে তার স্বামী বলল, না, আমি আর তাকে আমার সঙ্গে রাখতে পারব না। যে মেয়ে অন্য একজনের জন্য নিজের স্বামীকে ছেড়ে দিতে পারে সে কখনো সুখী হতে পারবে না। আমি এত বড় মনের মানুষ নই যে সব কিছু জেনে শুনে এমন একজন মেয়েকে গ্রহণ করব। আমি তাকে তালাক দেব এবং অন্য কারো সঙ্গে বিয়ে করব। আমি তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম সে একজন খুব ভালো মানুষ এবং আমার মেয়ে তার সঙ্গে খুব সুখী হতে পারত। আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে বলে আমি আশা করেছিলাম। কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সে আমার কথা মানেনি। অবশেষে তার স্বামী আমার মেয়েকে তালাক দিল এবং অন্য কারো সঙ্গে বিয়ে করল। এরপর আমি আমার মেয়ের বিয়ে সেই ব্যক্তির সঙ্গে দিয়ে দিলাম যাকে সে সত্যিই ভালোবাসত। সে তার প্রথম স্বামীকে স্পর্শ করতেও চায়নি, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে তার দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তির সঙ্গেই হওয়া উচিত যাকে সে ভালোবাসত। আমি আমার মেয়েকে রাগান্বিত হয়ে বললাম, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর কোনো দিনও আমার সামনে আসার চেষ্টা করো না। তোমার বাবা চলে যাওয়ার পর আমি একা তোমাকে বড় করেছি। তুমি তখন খুব ছোট ছিলে। চাইলে আমি অন্য কারো সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তোমাকে সঠিক শিক্ষা ও ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমার কোনো অভাব না হয়। কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে কি দিলে? এই কথাগুলো বলে আমি তাকে বাড়ি থেকে বের করে দিলাম। কিভাবে সে এখন বাঁচছে, কেমন আছেন তার স্বামী, এসব নিয়ে আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। তার বিয়ে হয়েছে 7 বছর হলো, আর এই 7 বছরে একবারও সে আমার কাছে আসেনি। তবে হঠাৎ একদিন সে এসে আমার সামনে দাঁড়ালো এবং বলল, মা, আমি যে মিথ্যা বলেছিলাম যে আমি সন্তান সম্ভবা হতে পারি না, সেটা এখন সত্যি হয়ে গেছে। এই 7 বছরে আমি কখনোই মা হতে পারিনি। এখন শাশুড়ি আমার স্বামীকে অন্য কাউকে বিয়ে করার জন্য বলছেন, কারণ আমি তাকে কখনো বংশের উত্তরাধিকার দিতে পারব না। এ নিয়ে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হয়। তাকে আমি বললাম, তুমি যে ভুল করেছিলে তার ফলই এখন ভুগছ। সে তখন আমার সামনে হাত জোড় করে বলল, মা, আমি তোমার কাছে অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে বললাম, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, বরং তোমার প্রথম স্বামীর কাছে ক্ষমা চাও, কারণ তার কোনো দোষ ছিল না, তবুও তুমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিলে। যদি সে তোমাকে ক্ষমা করে, তাহলে আমিও তোমাকে ক্ষমা করব।
আমার কথা শুনে আমার মেয়ে তার প্রথম স্বামীর কাছে গেল এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল। আশ্চর্যের বিষয়ে তার স্বামী তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল, কারণ সে নিজের জীবনে খুবই সুখী ছিল। এরপর ঈশ্বরের আশীর্বাদে 9 বছর পর আমার মেয়ের ঘরে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম হল। তখনই সে উপলব্ধি করল যে একজন মা তার সন্তানের জন্য কতটা চিন্তা করেন এবং সেই অনুভূতি কতটা গভীর। আসলে যতক্ষণ না একজন মেয়ে নিজে মা হয়, সে কখনোই তার মায়ের কষ্ট এবং ত্যাগ পুরোপুরি বুঝতে পারে না। এরপর আমার মেয়ে আবার আমার কাছে ফিরে এলো এবং আমার সামনে হাত জোড় করে ক্ষমা চাইল। তখন আমি তাকে মন থেকে ক্ষমা করে দিলাম। গল্পের মেয়েটি আবেগপ্রবণ হয়ে প্রথমবারের মতো প্রেমের প্রতি টান অনুভব করে, যা তাকে স্বামী ও পরিবারের দায়িত্ব থেকে বিচ্যুত করে। আবেগপ্রবণ হয়ে মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনে কিভাবে সমস্যার সৃষ্টি হতে পারে তা এই গল্পে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাই আবেগের মধ্যে থেকেও চিন্তাভাবনা এবং বাস্তবতার বিবেচনা করা জরুরি। প্রথম স্বামীর প্রতি মেয়েটির আচরণ ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। এই ঘটনাটি আমাদের শেখায় যে যে সম্পর্কের ভিত্তি বিশ্বাস ও শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে একবার বিশ্বাসঘাতকতা ঘটলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এটি বোঝায় যে সঠিক ও আন্তরিক সম্পর্ক বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। মেয়েটির প্রথম স্বামী তাকে ক্ষমা করার মধ্যে যে মহানুভবতা দেখিয়েছিল, তা আমাদের শেখায় যে ক্ষমার মাধ্যমে মানসিক শান্তি এবং সুখ পাওয়া যায়। ক্ষমা না করলে মানুষ নিজের মনে দুঃখ ও বিদ্বেষ বহন করে চলে। ক্ষমার শক্তি শুধুমাত্র নিজেকেই নয়, অপরপক্ষকেও শান্তি দিতে পারে। গল্পে মেয়েটির মা তার সন্তানকে সব রকম ত্যাগ স্বীকার করে বট করেছিলেন, কিন্তু মেয়েটি তা তখন উপলব্ধি করেনি। কিন্তু নিজে মা হওয়ার পর সে উপলব্ধি করল, একজন মা কিভাবে তার সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তা করেন। এই শিক্ষা আমাদের বোঝায় যে যতক্ষণ না কেউ নিজে সেই অভিজ্ঞতা লাভ করে, ততক্ষণ সে অন্যের ত্যাগ ও কষ্ট পুরোপুরি বুঝতে পারে না। গল্পের শেষে মায়ের ক্ষমা এবং মেয়ের সঙ্গে পুনর্মিলন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্ব মেনে নেয় না। ভালোবাসা এবং সম্পর্ক যতটা ভেঙে যাক না কেন, সঠিক উপলব্ধি এবং ক্ষমার মাধ্যমে সম্পর্ককে আবারও মজবুত করা সম্ভব। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করুন। এমনই আরও মজার এবং আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের কোনো গল্প আপনারা মিস না করেন।